আসসালামু আলাইকুম। ডক্টর কনসালটেন্সি থেকে আমি আসাদুল্লাহ টিভি.বিডি ইউটিউব চ্যানেল হতে আসাদুল্লাহ কনসালটেন্ট আছি তোমাদের সাথে। এমবিবিএস ফোর্থ ইয়ার শেষ। তো আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে ঢাকা শহরের মেডিকেলগুলিতে তুমি লেখাপড়া করলে অথবা পড়লে অথবা থাকলে তোমার কি কি সমস্যা হতে পারে, এইগুলি নিয়ে আমি আজকে একটা সুন্দর একটা আলোচনা করবো, বুঝতে পারছো? তো বিষয় হচ্ছে যে বাংলাদেশের 67টা মেডিকেল কলেজ আছে, তার মধ্যে ঢাকা শহরে মোটামুটি 15-20টা মেডিকেল কলেজ আছে, বুঝতে পারছো? প্রাইভেট, বেসরকারি আর সরকারি আছে মোটামুটি 4টা মেডিকেল কলেজ মতো। হ্যাঁ, ঢাকা মেডিকেল কলেজ, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ, মুগদা মেডিকেল কলেজ, আর বাকি 15-20টা মেডিকেল কলেজ কিন্তু বেসরকারি মেডিকেল কলেজ ঢাকা শহরের মধ্যে। তোমরা 99% স্টুডেন্ট যারা এবার বেসরকারি মেডিকেল কলেজে ভর্তি হবে অথবা হতে চাও, সব ঢাকার কোনো না কোনো বেসরকারি কলেজে ভর্তি হতে চাও, বুঝতে পারছো? আমি পূর্বের যে ভিডিওটা তৈরি করছি ওখানে বলছি যে ঢাকা শহরের বাংলাদেশ এবার 10টা মেডিকেল কলেজ বাতিল করে দিবে, তার মধ্যে 8টা কলেজ হচ্ছে ঢাকা শহরের। তো ওইটা পরে দেখে নিও, তোমরা আলোচনা করছি। তো ঢাকা শহরের মেডিকেলগুলিতে পড়লে তোমার কি কি সমস্যা হতে পারে এই বিষয়ে আজকে আমি আলোচনা করব। দেখো, ঢাকা শহরের মেডিকেলগুলিতে তোমার আমি টপগুলির কথা বলতে সবগুলির কথা বলতেছি। ঢাকা শহরে হাতে গোনা 4-5টা মেডিকেল কলেজ বাদে বাকিগুলি ফালতু মনে করি আমি। এগুলো অনেক ঝামেলা করে সমস্যা করে দিয়ে বলতেছি। আর ঢাকাগুলিতে পড়লে তোমার কি কি সমস্যা হতে পারে, আর তোমরাও কেন ঢাকা শহরের মধ্যে চাও। ঢাকা শহরে পড়লে প্রথম সমস্যা, তোমার প্রচুর টাকা খরচ হবে। যেখানে পর্যাপ্ত পরিমাণ 34 লক্ষ টাকার মতো লাগে প্রাইভেট মেডিকেল কলেজগুলিতে, যে কোনো মেডিকেল কলেজে, কিন্তু ঢাকা শহর হয়ে থাকলে এটা 40 লক্ষ টাকার উপরে চলে যাবে। এক, টাকার সমস্যা হবে। দুই, তোমার লেখাপড়াতে তোমার ডিপ্রেশন চলে আসবে, এমনকি তোমাকে প্রেশার ক্রিয়েট করবে, তোমার উপরে মানসিক টর্চার চলবে, মানসিক আঘাত চলবে। তারপরে যে তোমার চাপ তৈরি করা হবে, আনুষঙ্গিক চাপ দেওয়া হবে, বেশি চাপ দেওয়া হবে, অনেক সমস্যার সম্মুখীন তুমি হবা। দুই, তার ভিতরে কিন্তু বিগত 4-5 বছর আমি দেখলাম 23 জন স্টুডেন্ট আত্মহত্যা হচ্ছে, মেডিকেল স্টুডেন্ট, এগুলো সবগুলো ঢাকা শহরে কোনো না কোনো। 3 নম্বর কি সমস্যা হতে পারে? 3 নম্বর হচ্ছে তোমাকে একাডেমিকে আরো কি সমস্যা হবে। একাডেমিকে তোমাকে প্রফিট করার একটা টেন্ডেন্সি থাকবে ওদের, তোমাকে ফেল করার একটা টেন্ডেন্সি থাকবে, কারণ এগুলি করাইতে পারলে কলেজের লাভ, তোমার কাছে বেশি বেতন নিতে পারবে, জরিমানা ধরতে পারবে। 4 নম্বর কি সমস্যা? 4 নম্বর সমস্যা হচ্ছে তোমার থাকার টাকা বেশি যাবে। তুমি যে থাকবা, হোস্টেলে থাকো অথবা বাইরে থাকো, থাকার টাকা বেশি যাবে। 5 নম্বর কি সমস্যা? 5 নম্বরে তোমার খাবারের টাকা বেশি যাবে, বুঝছো? তোমার প্রচুর টাকা খাবারে আসবে, বুঝতে পারছো? এগুলি সে একাডেমিক সমস্যা তোমার হবে। 6 নম্বরে কি হবে? 6 নম্বরে স্যার ম্যামরা তোমার সাথে খারাপ ব্যবহার করবেই করবে। ধরে রাখো, মেডিকেল সেক্টরে এটা করবেই করবে। বেশিরভাগ মেডিকেল কলেজে এই জিনিসটা করে, পড়া না পারলে, না করলে শরম দেয়, লজ্জা দেয়, অনেক অপমান করে। এটা হচ্ছে সত্য, মেডিকেলে অপমান করে স্বাভাবিক, কিন্তু ওরা অতিরিক্ত অপমান করে। অপমান করার কারণে এগুলি অনেক স্টুডেন্ট বাজে পথ বাইছে আনে। 7 নম্বরে কি হতে পারে? 7 নম্বর হচ্ছে যে তোমার, আমি এই বিষয়টা নিয়ে এখন কথা বলতেছি। এখন যে কথাগুলি বলবো এগুলি হয়তো অনেকে বিশ্বাসও করবে না অথবা জানো না, কিন্তু বাস্তব ঘটনারে ভাই এগুলি এগুলি বাস্তব ঘটনা চলতেছে। যেগুলি এখন হচ্ছে ফেতনা ফাসাদের যুগ, দাঁত দাঁড়িয়ে একটা যুগ চলতেছে, শেখ জামার একটা যুগ চলতেছে। এই সময় কিন্তু ফ্রি মিক্সিং একটা যুগ চলতেছে, জানো তো? প্রেম প্রীতি, হারাম রিলেশন, ভালোবাসা, এগুলি একটা যুগ চলতেছে। তুমি ঢাকা শহরে থাকলে এগুলি ইজি ভাবে করতে পারবা। এগুলি কোনো দরা বাধা, কেউ তোমাকে বাধা দিবে না। তুমি তোমার মতো লাইফ নিয়ন্ত্রণ করতে পারবা, তোমার লাইফ তোমার হাতের কন্ট্রোলে, বুঝতে পারছো? যেটা তোমার আশেপাশের জেলাতে থাকলে অথবা গ্রাম এলাকায় থাকলে যে জিনিসটা তুমি চাইলে ইচ্ছা করলে করতে পারতো না, ওই জিনিসটা তুমি ঢাকা থাকলে চাইলে ইচ্ছা করলে তুমি করতে পারবা। তুমি তোমার পোশাক আশাকে তুমি তোমার আধুনিকতার ছোঁয়া, পশ্চিমা ছোঁয়া তুমি এই মনে তৈরি করতে পারবা। তারপরে জিএফ, গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের যে একটা অবৈধ মিলামেশা, এই জিনিসটা তুমি জড়িয়ে পড়বা। হারাম প্রেম প্রীতি, ডেটিং টেটিং, এগুলিতে তুমি জড়িয়ে পড়বা। তুমি এগুলিতে চাও না, আমি জানি তুমি অনেক ভালো, তুমি ইসলামিক মাইন্ডে অথবা ভালো ইয়ার মধ্যে থাকো, তুমি তোমার নিয়ন্ত্রণ তোমার হাতে, কিন্তু এগুলি পরিবেশের কারণে, পরিস্থিতির কারণে, তোমার আশেপাশে বন্ধু বান্ধবের কারণে তুমি এসবে জড়িয়ে পড়বা। বাস্তব কথা বা এটা সত্য কথা। একটা জিনিস, আমি মেডিকেল অ্যাডমিশনের কোর্স করাই বিগত 3-4 বছর যাবত, অনেক শত হাজার ঘটনা কিন্তু আমি জানি ঢাকা শহরের স্টুডেন্টদের। যারা কলেজে পড়ে ওদের ঘটনা জানি, যারা মেডিকেলে পড়ে ওদের ঘটনা আমি জানি। এগুলি বললে তোমরা বাবা কিভাবে সম্ভব, এসব কিভাবে সম্ভব, এগুলো আমি বলতে চাই না। বললে আমার ডাক্তার আমাদের ডাক্তারদের অপমান করা হবে, এক প্রকার মেডিকেল স্টুডেন্টদের অপমান করা হবে। এগুলো আমি বলতে চাই না ভাই। অনেক ঘটনা যা তোমরা কোনো মানুষ কখনো কল্পনা করতে পারবে না, এসব ঘটনা। তারপরে এই যে ঢাকা শহরগুলিতে ভর্তি হওয়ার পরে কিছুদিন পরে পরিবেশের সাথে বন্ধু বান্ধব সবাই প্রেম প্রীতিতে জড়িত, ফ্রেন্ড উইথ বেনিফিটে জড়িত, হারাম রিলেশনে জড়িত, তারপরে সে বেপর্দার, এগুলি তো বাদই দিলাম। তুমি একটা অন্য পশ্চিমা কালচারে চলে যাবা।
তুমি এগুলি চাও না, তুমি আগে এগুলিতে ছিলে না, তারপরে তুমি অটোমেটিকলি এগুলি চলে যাবা। আমার বোনেরা বলতেছে, ভাইরা বলতেছে, এটা তুমি বাস্তব কথা ভাই। ওই যে তোমার পরিবেশ একটা একটা মানে পাতিলে যদি 20টা আম থাকে, এখান থেকে একটা পচা আম থাকলে বাকি ভালো আমগুলি কিন্তু ওই পচা আমটার কারণে ওইগুলো কিন্তু পয়সা যাবে, এখানে ব্যাকটেরিয়া, ভাইরাস, এইটাই ছত্রাক টত্রাক, ফাঙ্গাস, এগুলো কিন্তু ওই আমগুলি কিন্তু নষ্ট হয়ে যায়। ঠিক সেভাবে তুমিও এই নষ্টগুলিতে সাথে থাকতে থাকতে তুমি একসময় অটোমেটিকলি জড়িয়ে পড়বা। বাস্তব, যাদের যেসব বোনদের ইমান খুবই মজবুত, যেসব ভাইদের ইমান খুবই মজবুত, ওরা হয়তো জড়াবা না, এত সহজে জড়াবা না। আর শহর হয়েছে তোমার আকাম কুকামের এমনকি ফেতনা ফাসাদের যা যা থাকা দরকার সবগুলি সে শহরে অবস্থিত। এই যে আমি আজ থেকে 1400 বছর পূর্বে চলে যাই, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে তোমরা শহর থেকে দূরে থাকো, মানে দাজ্জালের মানে আচ্ছা এই টাইমগুলো আমার সমস্যা হবে, মানে এই যে কিয়ামতের আগে এই যে ফিতনা ফাসাদগুলি হবে, এগুলি মেন কেন্দ্রবিন্দু, মেন উৎসগুলি থাকবে শহরগুলি। তার জন্য নবী বলছে যে তোমরা গ্রামে চলে যাও, এমনকি প্রত্যন্ত চরভূমিতে চলে যাও, ওইখানে বসতি গড়ে তোলো, ওইখানে ফিতনা ফাসাদের মানে ইয়া হবে না, মানে ওইখানে প্রবেশ করতে পারবে না। শহরে কিন্তু ফিতনা ফাসাদের সব উপকরণ সবকিছু আছে, এটা বাস্তব। তুমি মেডিকেল ক্লাস করতেছো, তোমার বয়ফ্রেন্ড অপেক্ষা করতেছে গেটে অথবা মেডিকেলের আশেপাশে, কলেজের ক্লাস ছুটি হবে, ওকে নিয়ে তারপরে কি করবে, প্রেমিকাকে নিয়ে সিনেমা দেখতে যাবে, রেস্টুরেন্টে যাবে, পার্কে যাবে, ঘুরতে যাবে, ফ্রি মিক্সিং সব কিছু চলবে। এটা বাস্তব কাহিনী। কেন ওইখানে ওই পরিবেশ আছে, কিন্তু তুমি গ্রাম এলাকায় হলে, প্রত্যন্ত এলাকায় হলে, সুন্দর পরিবেশ হলে তুমি চাইলে এগুলি তখন করতে পারবা না। এ হচ্ছে কাহিনী, বুঝতে পারছো? আরো অনেক সমস্যা হয়। আচ্ছা আমি একটা ঘটনা বলি। এই মেয়েটা আমার কোর্সের ছিল, মেয়েটা ঢাকা শহরে ভালো একটা টপ কলেজে পড়ে, ইন্টার এবার সেকেন্ড ইয়ারে পড়ে। তো মেয়েটা ফার্স্ট ইয়ারে, ঘটনা বলতেছি আমি, মেয়েটা যখন ফার্স্ট ইয়ারে, তখন ইন্টার মেয়েগুলি এমনি কিন্তু মেডিকেল স্টুডেন্টদের প্রতি আকর্ষণ থাকে, এমনকি খুবই দুর্বল থাকে, যা বলে তাই। তখন ফেসবুক যুগ, অনলাইন যুগ, এন্ড সব টেম্পারেচার ফেসবুক আগাম কম যা সব কিন্তু অনলাইনে চলে। তো কি করে এই মেয়েটা একটা মেডিকেল স্টুডেন্ট পেয়েছে, ও হচ্ছে ঢাকা মেডিকেল কলেজের স্টুডেন্ট, আমিও ওর সাথে অ্যাড আছি, অথবা ঘটনার পরে সব জানতে পারছি, এমনকি এটা প্রকাশ হয়েছিল এই ঘটনাটা। তো হে আইডি ফেসবুক অ্যাকাউন্ট এমনভাবে ক্রিয়েট করছে, আরে তুমি বুঝতে পারবে না যে মেডিকেল স্টুডেন্ট না, মানে হ্যাঁ ঢাকায় মেডিকেল স্টুডেন্ট, যে এটা তুমি 100% কনফার্ম থাকবা। ওর প্রোফাইল পিকচার, কভার টভার, বায়ু টায়ু যা আছে, এখন পুরো পিক টিক, মানে আইডি কার্ড ঢাকা মেডিকেল করেছে, সব এ টু জেড। এই মেয়েটা ফার্স্ট ইয়ারের পরে ইন্টারে, তখন কি করছে, মেয়েটা প্রেমের সম্পর্ক হয়ে যায় এক পর্যায়ে। মেয়েও নার্ভাস, মেয়েগুলিতে জান ইন্টার নিব্বানিব্বি এগুলি মেডিকেলের প্রতি একদম আসক্ত থাকে বেশি। তখন ডাক্তার জামাই পাবে প্রেম করছে, সম্পর্ক করছে। একসময় কি করছে, ডেটিং যেটাকে বলে, রুম ডেট, হচ্ছে ট্যুর, কক্সবাজারও গেছে, বিভিন্ন জায়গায় রিসোর্টও গেছে, যা রাত্রে যাপনও করছে, ইয়ামিয়া করছে। এগুলি সব ঘটনা ছেলেও আমার কাছে বলছে, মেয়েও বলছে, এগুলি সব আমি সরাসরি ওরা পরে আমার কাছে বলছিল। এটার পরে এটা কেন বলছিল, এটা ঘটনা পরে অনলাইনে এটা ভাইরাল হয়েছিল। তারপরে পরে আমি জিজ্ঞাসা করছিলাম, ঘটনা সত্য, ওই ছেলে মেয়েও বলছিল সত্য। তারপরে এক পর্যায়ে কি করছে, এই ছেলে ঢাকা মেডিকেল কলেজের এই ছেলেটা, ও আমার ইয়ারই পরে, মানে এবার 5th ইয়ারে পড়তেছে। তারপরে কি করে, এই মেয়েটাকে বিয়ে করে, পরিবারকে না জানিয়ে দুজনে এই মেয়েটাকে ও বিয়ে করে কিছু রাত্রে যাপন থাকছে জামিয়া করছে জামাই বউ। পরে এই মেয়ে তো কলেজে পড়তেছে, দিক দিয়ে আসে, বিয়ে কিন্তু করে ফেলছে, কাজে অফিসে গিয়ে আছে এমনি কি বংবাং। পরে ঘটনা কি করছে, কিছুদিন পরে জানা গেছে জিনিসটা লিক হয়েছে, এই ছেলে ঢাকা মেডিকেল কলেজের না, এমনকি এই ছেলে মেডিকেল স্টুডেন্টও না, এই ছেলে একটা রাজমিস্ত্রি। এটা পরে প্রমাণ হয়েছে, যেটা বাস্তব ঘটনা। পরে ঘটনা গিয়েছে কোনো মেডিকেল স্টুডেন্টের না, এরকম একটা গ্রুপে আছে, এরকম একটা প্রতারণার দলে আছে, মেডিকেল টাইটেল দিয়ে এভাবে মেয়েদের ইন্টারনেট মেয়েদের টার্গেট করে, ওদেরকে কোচিং টোচিং করা, টাইটেল দিয়ে আইডি কার্ড এমন তৈরি করবে, ফার্ম গেটে ইয়াতে ওই এরিয়াগুলিতে কোচিং করাবে, কিন্তু এগুলি মেডিকেল স্টুডেন্টই না। তো এরপরে এই ঘটনা জানানোর পরে মেয়েও জানতে পারছে, মেয়ের অবস্থা খুবই করুণ হয়েছে, আত্মহত্যা করার মতো, এমনকি মানে খুবই করুণ হয়ে গেছে। পরে পরিবারকে জানাইছে, মেয়ে পরিবার অনেক চাপ দিছে, ক্রিয়েট করছে, আত্মহত্যা পর্যায়ে ছিল। পরবর্তীতে মেয়েটা পরে ডিভোর্স দিয়ে দিছে, অথবা যায় কি হয়েছে, আরে অনেক কান্নাকারি করছে, কিন্তু মেয়েটা পরে ঢাকা শহর সাইড এখন কিন্তু চল্লা যেতে হয়েছে। ওকে অনেক হুমকি দামকি দিচ্ছিল, অনেক কিছু করতে, অনেক খারাপ হুমকি টুমকি দিচ্ছিল, খুঁজতেছিল ওকে মারার জন্য অথবা ইয়া করার জন্য এই মেয়েকে। তো এই হচ্ছে কাহিনী, বুঝতে পারছি। আমি একটা নন মেডিকেল কলেজের একটা ইস্যু দেখাইলাম, আর মেডিকেল কলেজের ইস্যু এরকম শত শত আছে। আপনার অভিভাবকদের বলতেছে, আন্টি আঙ্কেলকে বলতেছে, আপনার মেয়ে, আপনার ছেলে আপনার কাছ থেকে দূরে থাকবে, স্বাধীন লাইফে চলে যাবে,
আপনার কাছে পাশে জেলা টেলা হলে হয়তো আপনি যাতায়াত করতেন, দেখতে থাকতেন কি অবস্থা, কি লেনদেন আছে। ঢাকা শহরে দূরে থাকবে, আপনার নিয়ন্ত্রণের বাইরে থাকবে, আপনি জানবেন না ও কি করতেছে। কিন্তু বাস্তব ঘটনায় ফেতনাবাসের যুগে ফেতনাতে জড়িয়ে পড়বে স্বাভাবিক। হ্যাঁ, তারপরে মেয়েদের কথা যে বলতেছি, অনেক মেয়ে আছে ঢাকা শহরে এই জিনিসগুলির জন্যই, যে অনেক ছেলে আছে এই যে ফ্রি মিক্সিং এর যুগ, টেম্পারেচার করতে পারবে, সবকিছু খোলামেলা করতে পারবে, সবকিছু মনে করে যা মন যা চায় তাহাই করতে পারবে। এটার জন্য অনেকে ঢাকা পাইছে না। আবার অনেকে ভাবে যে ঢাকা শহর মানে বড় ডাক্তার হয়ে যাবে, ঢাকা মেডিকেল কলেজে পড়লে অনেকে এটা ভাইয়া করে নিয়ে আনে। ঢাকা শহরে কোনো সুবিধা পাবা না, সব অসুবিধা পাবা, একটাই সুবিধা পাবা, সেটা হচ্ছে এই যে তুমি পশ্চিমা জীবন যাপন করতে পারবা, স্বাধীনভাবে চলতে পারবা, সব কিছু করতে পারবা। এই সুবিধাটা ছাড়া তুমি আর কোনো সুবিধা পাবা না, পাবা না, পাবা না। এটা আমি লেখা দিলাম, এটা তুমি মানে বাস্তব মিলিয়ে নিতে পারো। যা বলি তা সত্য বলি, এমনি এমনি বলতেছি না ভাই। আমি ওই ঘটনাগুলি, আরো বিভিন্ন ঘটনা আছে, এগুলো আমি বলতে চাই না। এগুলি আমার নিজের অপমানিত হবে, আমার পেশার অপমানিত হবে, বুঝতে পারছো? তোমরা বুঝ জানিও, বাকিটা বুঝ জানিও। অনেক ঘটনা আমি অনেক ঘটনা আমার কাছে শেয়ার করছে, শত শত। এগুলি যদি আজকে শেয়ার করে আমি কয়েক ঘন্টা আলোচনা করতে পারবো। এক ঘটনা হলে আপনি নিজে বিশ্বাস করতে পারবেন না, এমন হচ্ছে অবস্থা। অনেক ঘটনা জানি আমি, যেগুলি মেডিকেল স্টুডেন্ট নন মানে মেয়ে হচ্ছে নন মেডিকেল কলেজ, ছেলে মেডিকেল কলেজ, অথবা ছেলে মেডিকেল মেয়ে মেডিকেল, অনেক অজস্র ঘটনা জানি আমি, বুঝতে পারছেন? আপনার সিদ্ধান্ত কি করবেন। তো সবাই খারাপ না, ভালো তো আছে। সবাই তো ইচ্ছা করে ওইভাবে ইমান মানে ইমান আবরুর ইজ্জত হেফাজত রাখে, ওই রকম ইমানও থাকা লাগে। তোমাদের পরামর্শ হইলো খারাপ থাকবে, ভালো খারাপ সব মিলে তোমার ভালো থাকতে হবে। তুমি তুমি তোমার নিয়ন্ত্রণ তোমার কাছে, তোমাকে কেউ পরিবর্তন করবে না। তোমার কারণে তোমার জন্য কোনো কিছু পরিবর্তন হবে না, তোমাকে পরিবর্তন হতে হবে। তুমি যা চাইবা তাই পাবা, বুঝতে পারছো? তোমরা বাবা মায়ের সারা জীবনের ইনকামের টাকা 40 লক্ষ টাকার মতো খরচ যাবে ঢাকা শহরে, সারা জীবনের ইনকামের টাকা দিয়ে তোমাকে লেখাপড়া করবে। এখানে অবশ্যই যে এমন কিছু করো না যেগুলি তোমার পরিবারের সমস্যা হবে, যেগুলো তোমার মা বাবাকে হয়তো ওনারা জানবে না কিন্তু কষ্ট দেবে, ওনাকে তো তুমি ধোঁকা দিচ্ছ। কিন্তু এগুলো কিন্তু এক সময় এটার প্রতারণা তুমি শিকার হয়ে যাবে। আমার মেডিকেলের ক্লাস শুরু হয়ে যাবে, আমি এখন চলে যাব। হ্যাঁ, হয়তো আরো কিছু কথা বলতে পারতাম। আমার মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়ে যাবে, আমি চলে যাবো এখনই। হ্যাঁ, লেকচারটা করে দেবে। তো ভালোভাবে চলবা, সমস্যা নাই। এগুলি বলছে, এগুলি হবে, এগুলি কি কি সমস্যা হতে পারে আমি জানিয়ে দিলাম তোমাদেরকে। এগুলি পূর্ব প্রস্তুতি থাকো, মনোবল মজবুত রাখো যে না আমি এসব করবো না, আমি যাচ্ছি লেখাপড়ার জন্য, মা বাবার টাকা খরচ করার জন্য। আমি আমাকে ভালো একটা রেজাল্ট করতে হবে, ভালোভাবে যেন আমি এক চান্সে পাস হয়ে আসতে পারি, এমনকি যেন এফসি চান্স হয়, মা বাবার যেন টাকার লাখ লাখ টাকার মূল্য দিতে পারি। সরকারিতে চান্স হয়েছে না, কিন্তু বেসরকারিতে আমার চান্স হয়েছে, বেসরকারি পড়ার সুযোগ পেয়েছি, এর টাকার মূল্য আমি দিব, মা বাবার মুখে হাসি ফোটাবো। এমনকি আমি আমার মায়ের যে আমানত, মা বাবা আমার উপর যে স্বপ্ন, যে ভরসা থেকে, এই স্বপ্ন আমি পূরণ করবো। এমনকি আমি অন্য কোনো আগাম করবো অথবা রিলেশন, হারাম রিলেশন, ফ্রি মিক্সিং এ, এমনকি অন্য কোনো তারিখে আমি জড়িত হবো না। এমনকি আমি মোটামুটি মানে আমি আমার পরিবারের মানে উজ্জ্বল করবো, মুখ উজ্জ্বল করবো। এই শপথ করে তুমি যদি বাড়ি থেকে বেরোবো ইনশাল্লাহ, অবশ্যই তা পারবা ইনশাল্লাহ, অবশ্যই, বুঝতে পারছো? আর ওই সবে তুমি জড়িয়ে পড়বা না, আমি বললে দিলাম। পরিস্থিতি শিকার হবো, তারপরেও চেষ্টা করবো এসবে না জড়ানোর জন্য। অনেকে বলবো যে ভাইয়া আমিও মেডিকেলে পড়ি, মানে তোমার মানে বলবো যে আমিও তো মেডিকেল পড়ি, মেয়েও তো মেডিকেল পড়ে, কারণ আমাদের ক্যারিয়ার ফিক্সড, আমরা প্রেম করি, বিয়া করবো। ভাই এগুলি 80% হয় না, প্রেমের বিয়া সব টিকে না, মানে 90% টিকে না, যেটা বাস্তব কথা। আর এখন যুগে জানো, এখন যুগে প্রেম প্রীতি আছে ভাই। প্রেম প্রীতি থাকলে আমি আসাদুল্লাহ এই অপরিচিতা এই কাব্য প্রেমের বিরহের ভালোবাসার মোটিভেশন দেশ কাব্য লাগতাম না, বুঝতে পারছো? এখন যুগের প্রকৃত প্রেম প্রীতি নাই ভাই। এই কাব্য যার জন্য লেখছে আজ পর্যন্ত, অথচ এই কাব্য তাকে দেওয়া হলো না আমার, অথচ শত শত মানুষ এই কাব্য পড়তেছে। কবিতাগুলি যেগুলি লেখছে অসাধারণ, বুঝতে পারছো? প্রকৃত প্রেম প্রীতি নাই। আমিও তো এক সময় কিশোর ছিলাম, জৈবন ছিলাম, একজনকে ভালোবাসতাম কিশোরকালে, যখন ক্লাস 8-এ পড়ি। আমি তো সবসময় ফার্স্ট বই ছিলাম, তো এক একটা টার্গেট দিতাম যে না একটা জিপিএ 5 পেলে বলবো। তো কোনো কিছু বলা হয়নি, কবিতা কাব্য লেখা হয়েছে। বাসা থেকে যে ছুটিতে আসার জানতে পারছি মেয়ের বিয়ে হয়ে গেছে, তারপর নিয়ে বেড়াতে আসছে, আমার ঘরের সাথেই ঘর। তো এই হচ্ছে কাহিনী, এভাবে প্রেম প্রীতি ভালোবাসা। অথচ ওকে আজকে আমি 10-12 বছর যাবত দেখি না। এই অপরিচিত কাব্য যার জন্য লেখছে তাকে দেওয়া হলো না। এগুলো হচ্ছে প্রকৃত প্রেমিক এখন দেশের মধ্যে নাই ভাই, বুঝতে পারছো? আর আমি জীবনে বিয়ে শাদী করাবো না, আর এখনো সিঙ্গেল আছে আলহামদুলিল্লাহ, সারা জীবন সিঙ্গেল থাকা হবে, বিয়ে শাদী করবো না, সত্য কথা, বুঝতে পারছো? অপরিচিত কাব্য অসাধারণ একটা কাব্য, এটা পড়লে বুঝতে পারবো আমার বক্তব্য দেবো। আমি কিন্তু কবি সাহিত্যিক, এই ছিল। হ্যাঁ, আল্লাহ দিছে অনেক প্রতিভা দিছে, অনেক কিছু দিছে, সবকিছু পারি আলহামদুলিল্লাহ, যা চাই তাই পারি। এখন হয়তো বিজনেস কনসালটেন্সি করতেছি, একসময় কোর্স করাইতাম,
এক সময় লেখালেখির মাঝে আসে, এটা তো এখন মোটামুটি সবই করে, এক জীবনে সবকিছু করতেছি। এই ছিল, সবাই ভালো থাকো, সুস্থ থাকো।